Hello, my dear students. Welcome to statistics class. In this class, we will do math number 17 to 20, page 189. ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম ম্যাথগুলো করার জন্য ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম সম্পর্কে জানতে হবে। Any statistics when presented through diagram becomes easier to understand and draw conclusion as well as eye-catching. The presentation of frequency distribution is widely used method. Histogram or frequency distribution histogram is the diagram of frequency distribution table. Following steps are to be followed for drawing histogram. তাহলে এই যে ধাপগুলো আছে এই ধাপগুলো হিস্টোগ্রামের জন্য আমার প্রয়োজন হবে। প্রথম ধাপ, দ্য ক্লাস ইন্টারভেল অফ ফ্রিকোয়েন্সি টেবিল ইজ টেকেন অ্যালং এক্স অ্যাক্সিস অ্যাট কনভেনিয়েন্ট স্কেল। ক্লাস ইন্টারভেলটা আমার এক্স অক্ষ যেদিকে আছে সেদিকে নেব অ্যাট কনভেনিয়েন্ট স্কেল। কনভেনিয়েন্ট স্কেল বলতে এখানে যদি আমার ক্লাস ইন্টারভেল 200-300 থাকে, তো এই গ্রাফ পেপারে 200-300 ঘর যদি আমি কাউন্টিং করতে যাই তাহলে কিন্তু অত পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমি এক্সিসের 1 ইউনিট সমান ক্লাস ইন্টারভেলের 5 ইউনিট অথবা 10 ইউনিট আমি ধরে নিয়ে করতে পারবো। The frequency at convenient scale is considered along y-axis, and for both x-axis of the histogram the sum of the different convenient scale can be taken. Histogram is drawn considering class interval as base and frequency as height of rectangle. Class interval টা বেস নিতে হবে এবং ফ্রিকোয়েন্সিটা হাইট নিতে হবে। তাহলে এখানে 17 থেকে আমার হিস্টোগ্রামটা শুরু। এটা দিয়ে আমার একটা হিস্টোগ্রাম ড্র করতে হবে। Draw the histogram from the following frequency table and find the mode approximately. যেখানে মোড একটা কথা আছে, এটা ক্লাস 6-এ ছিল। মোড বলতে যে মানে সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে সেটাই এখানে মোড হিসেবে আনসারটা আসবে। সবচেয়ে বেশি যেটাতে পাওয়া যাবে যে তথ্যটা সেটাই এখানে মোড। তো ক্লাস ইন্টারভেল যেগুলো আছে 11 to 20, এরপরে 20 থেকে 21 এক ঘর গ্যাপ রেখে 21 থেকে 30, এরপরে মাঝখানে আবার আরেকটা গ্যাপ রেখে 31 থেকে 40, অর্থাৎ যে ক্লাস ইন্টারভেলটা দেওয়া আছে এটা ডিসকন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল। তো হিস্টোগ্রাম ড্র করতে হলে অর্থাৎ গ্রাফ করতে হলে অবশ্যই এটাকে কন্টিনিউয়াস করতে হবে। কেন করতে হবে সেটাও একটু পরে দেখতে পারবা। হিস্টোগ্রাম করতে হলে আমি আবার বলতেছি, হিস্টোগ্রাম করতে হলে অবশ্যই এই ডিসকন্টিনিউয়াস যে ক্লাস ইন্টারভেলটা আছে এটা কন্টিনিউয়াস করতে হবে এবং কন্টিনিউয়াস করারও একটা নিয়ম আছে। তো এখানে ক্লাস ইন্টারভেল ছিল 11 to 10, এখান থেকে কিন্তু এক ঘর গ্যাপ রেখে আবার 21 থেকে শুরু হয়েছিল। তো এই গ্যাপটা যাতে না থাকে, মানে অর্থাৎ এটা ছিল ডিসকন্টিনিউয়াস, এই ডিসকন্টিনিউয়াস থেকে আমার কন্টিনিউয়াস করতে হবে। এটার যেটা রুল যে এটা যে লোয়েস্ট যে ভ্যালুটা ছিল এই ক্লাসের এইখান থেকে 0.5 মাইনাস করতে হবে এবং হাইস্ট যে ভ্যালু আছে সেটার সাথে 0.5 অ্যাড করতে হবে। আবার বলতেছি, লোয়েস্ট যে ভ্যালু আছে 11, প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে একই রুল হবে, লোয়েস্ট ভ্যালু থেকে 0.5 মাইনাস করতে হবে এবং হাইস্ট ভ্যালুর সাথে 0.5 অ্যাড করতে হবে। তাহলে 11 থেকে যদি আমি 0.5 মাইনাস করি তাহলে 10.5 পাওয়া যাবে এবং হাইস্ট ভ্যালুর সাথে আমি যদি 0.5 অ্যাড করি তাহলে 10.5 পাওয়া যাবে। অর্থাৎ নিম্নমান থেকে মাইনাস করতে হবে এবং উচ্চ মানের সাথে অ্যাড করতে হবে। তাহলে এই ক্লাসের ক্ষেত্রেও তাই, 21 থেকে যদি 0.5 মাইনাস করি তাহলে 20.5 এবং 30 সাথে 0.5 অ্যাড করলে 30.5। তাহলে এখন দেখা যাচ্ছে যে
10.5 থেকে শুরু হয়েছিল 20.5-এ শেষ হয়েছে, এবং পরের শ্রেণী আবার এটা লাস্ট ভ্যালু থেকে শুরু হয়েছে 10.5। তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যালটা চলে আসলো। তাহলে এখান থেকে আমার হিস্টোগ্রাম ড্র করতে হবে। ক্লাস ইন্টারভ্যাল যাবে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস এবং ফ্রিকোয়েন্সি যাবে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে এটা কথা লিখতে হবে যে এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস হ্যাভ বিন ড্রোন অন দ্য গ্রাফ পেপার। দ্য হিস্টোগ্রাম হ্যাজ বিন ড্রোন কনসিডারিং দ্য ফ্রিকোয়েন্সি অ্যালং ওয়াই অ্যাক্সিস এবং ক্লাস ইন্টারভ্যাল অ্যালং এক্স অ্যাক্সিস। এটা আমাদের নিয়মের মধ্যেই ছিল যে ক্লাস ইন্টারভ্যালটা এক্স অক্ষ বরাবর নিতে হবে এবং ফ্রিকোয়েন্সিটা ওয়াই অক্ষ বরাবর নিতে হবে। এখানেও তাই করা হয়েছে। Hence, 1 unit of graph paper along x-axis has been taken to represent 2 units. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে এক্স অক্ষ বরাবর গ্রাফ পেপারের 1 ঘর আর এই ক্লাস ইন্টারভ্যালের সমান 2 ঘর নেওয়া হয়েছে। অর্থাৎ 10 বলতে গ্রাফ পেপারের 5 ঘর বোঝাবে, 20 বলতে গ্রাফ পেপারের 10 ঘর বোঝাবে, তেমনি এরকম 100 বলতে গ্রাফ পেপারের 50 ঘর বোঝাবে। এটা এখানে বলা হয়েছে যে 1 unit of graph paper along x-axis has been taken to represent 2 units. এটাই আমাদের রুলের মধ্যে ছিল। কনভেনিয়েন্ট স্কেলে আমাদের সুবিধা মতো গ্রাফ পেপারে যদি আমাদের জায়গা না হয় সেক্ষেত্রে সুবিধা মতো স্কেলে আমাদের এইটা প্রেজেন্ট করতে হবে। এবং ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে 1 unit of graph paper along y axis has been taken to represent 1 unit. অর্থাৎ ওয়াই অক্ষের 1 ইউনিট গ্রাফ পেপারে 1 ইউনিট ফ্রিকোয়েন্সির 1 ইউনিটই নেওয়া হয়েছে। তার মানে 5 ঘর বলতে 5ই বোঝাবে, 10 ঘর বলতে 10ই বোঝাবে। কারণ এখানে 40 পর্যন্ত 35 ছিল সবচেয়ে বড় মান। তো 35 তো গ্রাফ পেপারে খুব একটা বেশি হবে না, আবার খুব একটা কমও হবে না। গ্রাফ পেপারে আমরা কাউন্টিং করে 35 পেয়ে যাব। কিন্তু 100 এক্স অক্ষ বরাবর যদি 100 নিতে যাই তাহলে গ্রাফ পেপার অনেক জায়গার দরকার পড়বে, যার কারণে আমি 2 ইউনিট এটার ক্লাস ইন্টারভ্যালের 2 ইউনিট সমান গ্রাফ পেপারের 1 ইউনিট ধরে নিয়েছি। যার কারণে 100 বলতে আমি গ্রাফ পেপারে 50 ঘর পর্যন্ত গেলেই 100 পেয়ে যাব। কারণ যেহেতু এটা 2 ইউনিট আর গ্রাফ পেপারের প্রত্যেকটি ঘর 1 ইউনিট ধরা হয়েছে, তার মানে 10 বলতে আমি 5 ঘর কাউন্ট করব গ্রাফ পেপারের, 20 বলতে 10 ঘর কাউন্ট করব গ্রাফ পেপারের। এরপরে দ্য ব্রোকেন মার্কস হ্যাভ বিন ইউজ টু শো 0 to 11 অ্যালং এক্স অ্যাক্সিস। অর্থাৎ 0 থেকে এই পর্যন্ত এটা ওই আগের যে 0 থেকে 11 পর্যন্ত বোঝানো হয়েছে। কারণ আমাদের ক্লাস ইন্টারভ্যাল শুরুই ছিল 11 থেকে শুরু ছিল, যার কারণে আগেরগুলো 0 থেকে 11 পর্যন্ত এটা ব্রোকেন মার্ক দ্বারা চিহ্নিত করতে হবে। ঠিক এইরকম চিহ্নিত করতে হবে, এখানে ব্রোকেন মার্কটা দেওয়া হয়নি, এইভাবে চিহ্নিত করে দিতে হবে। তো এখানে মূলত আমি গ্রাফ পেপারটা ড্র করেছিলাম। এটা ড্র করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, কারণ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে চার্টটা তৈরি করতে হয় সেটা আমার আগে শিখতে হয়েছে, তারপরে এটা করতে হয়েছে। এখানে দেখানো হয়েছে কিভাবে আসলে গ্রাফটা করা হলো। তো 11 থেকে 20 এর মধ্যে আমার ফ্রিকোয়েন্সি ছিল 10। এটাকে আমি কন্টিনিউয়াস করে নেওয়ার একটা সুবিধা আমি তোমাদের এখানে বলতেছি। কারণ 11 থেকে 10 আমি যদি এটা 11 ধরতাম আর এরপরে যদি আমি 20 ধরতাম, এরপরে কিন্তু এখানে একটা ঘর গ্যাপ আছে 21। তার মানে এখানে কিন্তু আমার একটা ঘর গ্যাপ রেখে তারপরের ক্লাসটা শুরু করতে হতো। অর্থাৎ প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রেই আমার কিন্তু একটা গ্যাপ থেকে যেত, তাহলে সেটা কিন্তু হিস্টোগ্রামটা সঠিক হতো না। কারণ হিস্টোগ্রামে প্রত্যেকটি মাঝে কোনো ফাঁক রাখা যাবে না, কোনো ব্ল্যাঙ্ক থাকবে না, একটার সাথে একটা লেগে থাকবে, যার কারণে এটা কন্টিনিউয়াস করতে হবে। কারণ 10.5 থেকে শুরু, 20.5 থেকে শেষ, আবার পরের যে ক্লাসটা এটা 20.5 থেকেই আবার শুরু করতে হবে। নাহলে এরকম যদি আমি 11 to 20 রাখি
আবার 21 থেকে 30 মাঝখানে কিন্তু একটা ঘর গ্যাপ থেকে যাবে, যার কারণে এটাকে কন্টিনিউয়াস করে নিতে হয়, কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল করে নিতে হয়। আমরা যখন ফ্রিকোয়েন্সি কাউন্টিং করব তখন আমরা এটাও দেখতে পারি, এটাও দেখতে পারি, এটা আর এটা সেম, শুধু আমরা গ্রাফ করার জন্য, গ্রাফের সুবিধার জন্য এটাকে কন্টিনিউয়াস করে নিয়েছি। 10 বলতে আমরা 11 to 20 আমরা বুঝবো, 20 বলতে আমরা 21 to 30 এর মধ্যেই বুঝবো। এটা করে নিয়েছি শুধুমাত্র গ্রাফটা করার জন্য। ওকে, তো যাই হোক, এভাবে আমরা 11 to 20 তার মানে 10.5 to 20.5 এর মধ্যে ফ্রিকোয়েন্সি ছিল 10, তাহলে এরকম 10 ঘর পর্যন্ত, ইউনিট পর্যন্ত যাবে। এরপর ছিল 20, অর্থাৎ দ্বিতীয় যে ঘরটা আছে 21 to 30 এটা হবে 20 পর্যন্ত, এখানে 20। এরপরে আছে 31 to 40, 31 to 40 এটা 35, এটা সবচেয়ে বড় ছিল। এরপরে 41 to 50, এরপরে আবার 20, এরপরে আবার 15। তো প্রত্যেকটি ক্লাস যেটা আছে ওই ক্লাসের যে ফ্রিকোয়েন্সি ওই পর্যন্ত আমার ঘর ফিল আপ করতে হবে। এরকম 91 to 100 আমার 3 ঘর পর্যন্ত আছে, 3 ইউনিট পর্যন্ত গ্রাফ পেপারে মার্ক করতে হবে। এরপরে মার্ক করার পরে হিয়ার ফ্রম দ্য হিস্টোগ্রাম ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য ম্যাক্সিমাম অফ দ্য মার্কস লাই বিটুইন 31 to 40, অর্থাৎ এই ঘরে আছে 30.5, 40.5, 30.45, অর্থাৎ এখানে এই ঘরে, অর্থাৎ এইটা বলছে ক্লাস ইন্টারভেল 31 to 40 বোঝাচ্ছে এই ঘরে আমার ম্যাক্সিমাম মার্কসটা আছে। The interval of the perpendicular drawn from the point of intersection lies to the left of the midpoint of 31 and 40. তো আগে আমাদের এখানে এটাকে ক্রস এরকম এইখানে যে ভ্যালুটা, যে ইন্টারসেকশন পয়েন্টটা পাবো এবং এটার সাথে যে ইন্টারসেকশন পয়েন্টটা পাবো, এই দুইটা আগে ক্রস লাইন দ্বারা আমরা একটা ইন্টারসেকশন পয়েন্ট আসবে, এরকম দেওয়ার পরে এখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট আসবে। তো এটা হয়তো এটা উপরেও যেতে পারে, এটা হয়তো আরও নিচে থাকতে পারে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে যে ইন্টারসেকশন পয়েন্ট পাবো এটার সাথে এটার জয়েন করে দেবো এবং এই পাশেরটার সাথে যে ইন্টারসেকশন পয়েন্ট পাবো ওইটার সাথে এটা ইন্টারসেক্ট করে দেবো, জয়েন করে দেবো। জয়েন করার পরে এরকম দুইটা লাইন দ্বারা আমি একটা ইন্টারসেকশন পয়েন্ট পাবো। এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। এখানে যে ভার্টিক্যাল লাইনটা ড্র করা হয়েছে এই ভার্টিক্যাল লাইনটা ড্র করতে হবে। লাইজ টু দ্য মিড পয়েন্ট 31, এখানে দেওয়া আছে দ্য ইন্টারভেল অফ দ্য পারপেন্ডিকুলার ড্রোন ফ্রম দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন লাইজ টু দ্য লেফট অফ দ্য মিড পয়েন্ট অফ 31 and 40, অর্থাৎ এই যে ইন্টারসেকশনটা আমি যে পারপেন্ডিকুলার যে ড্রোন করলাম এটা 31 to 40 মিড পয়েন্টের লেফট সাইডে অবস্থান করতেছে। দ্যাট ইজ ওয়াই দ্য মোড অফ দ্য অবটেন নাম্বারস বাই দ্য স্টুডেন্ট ইজ 35.5 অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ এই দুইটা যে আছে এটার মিড পয়েন্টে আমি ধরে নেব 31 to 40, এটার মিড পয়েন্টে ধরে নেব। সেক্ষেত্রে এই দুটো অ্যাড করে আমি যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে 35.5 পাওয়া যাবে। এটাই হবে আমার সবচেয়ে বড় মান, এটাই হবে আমার মোড। তাহলে মোডটা পাওয়ার জন্য হিস্টোগ্রাম প্রথমে যে এগুলো যে ড্র করলাম এটাই আমার হিস্টোগ্রাম। আর মোড যদি পেতে চাই তাহলে এরকম সবচেয়ে যে বড় যে এটা পাবো, ফ্রিকোয়েন্সিটা পাবো, সেই ফ্রিকোয়েন্সির এরকম পাশের যে ফ্রিকোয়েন্সির সাথে যে ইন্টারসেকশন পয়েন্ট পাবো এটার সাথে এটা জয়েন করব এবং এই পাশেও যে ইন্টারসেকশন পয়েন্ট পাবো
সেটার সাথে এটা জয়েন করার পরে এই দুইটার আবার ইন্টারসেকশন যে পয়েন্টটা পাবো সেটা থেকে এক্স অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার ড্র করতে হবে এবং এই পয়েন্টটাই আসবে আমার মোড। এখানে এক্স অ্যাক্সিসের সাথে যে পয়েন্টটা আসবে এটাই আসবে মোড এবং এটা এই দুইটার মাঝখানেই আমি কাউন্টিং করে নেব, যেহেতু এটার মাঝখানেই আসছে, এই পাশে সমান আছে এই পাশে সমান আছে। এখানে যেহেতু অ্যাপ্রক্সিমেট কথাটা বলা আছে যে হালকা একটু ভুলের জন্য এখানে কোনো সমস্যা হবে না, অনেকে 36ও দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে প্রবলেম হবে না। নেক্সট কোশ্চিন নাম্বার 18, the statistics of collected runs and fall of wickets of a team in an international T20 cricket game are as follows. Draw histogram. তাহলে ওভার দেওয়া আছে, কালেক্টেড রান দেওয়া আছে, প্রত্যেকটি ওভারে কালেক্টেড রান দেওয়া আছে এবং কোনো ওভারে কিছু উইকেট পড়বে এবং 6তম ওভারে 1 উইকেট পড়বে এবং 11 ওভারে 10 রান নিয়ে সেখানেও একটা উইকেট পড়বে। 14তম ওভারে 10 রান নিয়ে সেখানেও একটা উইকেট পড়বে। 15তম ওভারে 8 রান নিয়ে উইকেট পড়বে। 16তম ওভারে 12 রান নিয়ে উইকেট পড়বে। 17তম ওভারে 8 রান নিয়ে 2টা উইকেট পড়বে। তো এইগুলো আমার হিস্টোগ্রামে ড্র করে দেখাতে হবে। হিস্টোগ্রামের সুবিধা এটাই, প্রথমে যেটা লেখা ছিল যে আমি একবার চোখে মিলেই বুঝতে পারবো বিষয়টা কীভাবে হয়েছে আর কি, কত রান হয়েছে, রানটা কীভাবে যাচ্ছে, কোন ওভার উইকেট পড়েছে, আমি চোখের দেখাতেই বুঝে যেতে পারবো আর কি। এটাই হিস্টোগ্রামের সুবিধা। তাহলে হিস্টোগ্রাম ড্র করতে হবে। এর জন্য প্রথমে আমার কিছু লিখতে হবে। X axis and Y axis have been drawn on the graph paper. The histogram has been drawn considering the run along Y axis. Y axis বরাবর আমরা রান নিব, and over along X axis বরাবর আমরা ওভার নিব। Hence, 1 unit of graph paper along X axis and Y axis has been taken to represent 1 unit. অর্থাৎ এখানে আমি সব এক্স অক্ষর এবং ওয়াই অক্ষর উভয়টাই আমি 1 ইউনিট করে নিয়েছি। তোমাদের গ্রাফ পেপারে কনভিনিয়েন্ট সুবিধা মতো যেটা ভালো হয় সেটা তোমরাই নিবা। পূর্বেরটাতে এটা নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ আমি এক্স অক্ষের এই 1 ঘর বলতে 1 ঘরে বোঝাবে, 2 ঘর বলতে 2 ঘরে বোঝাবে, 20 ঘর বলতে 20 ঘরে বোঝাবে এবং ওভারের ক্ষেত্রেও সেই একই কন্ডিশনে আমি এখানে নিয়েছি। Here from the histogram, the star mark have been used to show the wicket in the over. তাহলে আমরা ওভার নিলাম এক্স অক্ষ বরাবর, কালেক্টেড রান নিলাম ওয়াই অক্ষ বরাবর, রান নিয়েছি ওয়াই অক্ষ বরাবর আর ওভার নিয়েছি এক্স অক্ষ বরাবর। কিন্তু উইকেট তাহলে কীভাবে ডিনোট করব? উইকেটটা তো এখানে হিস্টোগ্রামে আমার শো করাতে হবে। সেক্ষেত্রে এই যে রেড মার্ক যে আছে, এই রেড মার্ক দ্বারা আমার উইকেট দেখানো হয়েছে। দ্য রেড মার্কস হ্যাভ বিন ইউজ টু শো দ্য উইকেট ইন দ্য ওভার। Here from the histogram it is observed that the maximum run is taken in 10th over, অর্থাৎ 10তম ওভারে সবচেয়ে বেশি রান নেওয়া হয়েছিল। এই ওভারে 15 রান নেওয়া হয়েছিল, আর কোনো ওভারে 15 রান নেওয়া নেই। 10তম ওভারে সবচেয়ে বেশি রান 15 রান নেওয়া হয়েছিল। অ্যান্ড ম্যাক্সিমাম উইকেট ইজ ফলেন ইন 17th ওভার। 17th ওভারে 2টা উইকেট পড়েছিল, সবচেয়ে বেশি উইকেট পড়েছিল। তো যাক, এগুলো আমার হিস্টোগ্রামে শো করতে হবে। সব কিছুই এক চোখের ইশারায় দেখাতে হবে। তো এখানেই মূলত আমি ড্র করেছিলাম। এটাই আবার পরে আমি এটা ভালো করে এখানে লিখে দিয়েছি। এখানে তথ্য দেওয়া আছে, তথ্য দেখে এটা কিভাবে করলাম সেটা দেখো। এখন প্রথমে 0 to 1 ওভারে আমি 6 রান নিয়েছিলাম। তাহলে এদিকে এক্স অক্ষ বরাবর ওভার এবং ওয়াই অক্ষ বরাবর আমি রান নিয়েছি। তাহলে এখানে যেহেতু অনেক ছোটো তাই 1টার এই পাশে দেওয়া আছে, অর্থাৎ 0 to 1 এটা বোঝাচ্ছে
1 থেকে 2 এখানে বোঝা যাচ্ছে। আমি যেহেতু এক লাইনে লিখতে পারি নাই, তাই এদিকেও কিছু দিয়ে দিয়েছি। গ্রাফটা করতে অনেক ঝামেলা হয়েছে আমার। আশা করি তোমরা যখন গ্রাফে করবা তোমাদের এই ঝামেলাগুলো পোহাতে হবে না। 0 to 1 এর মধ্যে আমার 6 রান ছিল, তো এই ওয়াই অক্ষ বরাবর আমি 6 ঘর পর্যন্ত দিব এরকম। এরপরে দ্বিতীয় ওভারে আমার 8 রান নেওয়া ছিল, তাহলে এটা ছিল আমার দ্বিতীয় ওভার। দ্বিতীয় ওভারে 8 রান, এই যে 8 পর্যন্ত যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর দ্বিতীয় ঘরটা 8 পর্যন্ত যাবে। এরপরে তৃতীয়তম ওভারে 10 রান, তাহলে এটা ছিল তৃতীয়তম ওভার, যেটা আমি এখানে দিয়ে প্রকাশ করেছি, এখানে 3। তৃতীয়তম ওভার এটা, এখানে আমার 10 রান। এরপরে 4তম ওভারে 8 রান, আবার 4তম ওভার এটা, এখানে 8 রান। এবং 5তম ওভারে 12 রান, এটা 5তম ওভার, এটা এখানে 12 রান আছে। তো এইভাবে ওভারের সাথে সাথে আমার কালেক্টেড রান যেটা, সেটা ওয়াই অক্ষ বরাবর এভাবে নিতে হবে। এরপরে আছে ফল অফ উইকেট, তাহলে উইকেট আমার পড়তেছে 6তম ওভারে। 1 2 3 4 5 6, এই যে 6তম ওভারে, এই যে রেড মার্ক দ্বারা বোঝানো হয়েছে, এটা আমার উইকেট। এরপরে উইকেট পড়বে 11 ওভারে, 11তম ওভারে উইকেট পড়বে, তাহলে এটা ছিল আমার 10তম ওভার। এরপরেই আছে 11 ওভার, এই 11তম ওভারে একটা উইকেট পড়বে, এখানে রেড মার্ক দ্বারা বোঝানো হয়েছে, এটা উইকেট। এরপরে 14তম ওভার উইকেট পড়বে, এটাই ছিল 14তম ওভার, এখানে উইকেট পড়বে। 15তম ওভারে একটা উইকেট পড়বে, 16তম ওভারে একটা উইকেট পড়বে, এবং 17তম ওভারে 2টা উইকেট, এখানে 17তম ওভারে বোঝানো হয়েছে 2টা উইকেট পড়বে, তাহলে 2টা রেড মার্ক দ্বারা এখানে ডিনোট করা হয়েছে। তো এইভাবে একই গ্রাফের মাধ্যমে আমার ওভার, রান এবং উইকেটগুলো শো করা হয়েছে, তাহলে এটাই আমার হিস্টোগ্রাম। তো একই চিত্রের মাধ্যমে সব কিছুই বোঝানো হয়েছে, এবং এটা একই চোখের ইশারায় সবই আমি বুঝতে পারতেছি, তাহলে এটাই আমার হিস্টোগ্রাম। ওকে, HW থাকবে 19 এবং 20-র B and C। 19 নাম্বার একদম 17-এর মতোই, ওখানে ওই হিস্টোগ্রাম ড্র করে এর মোড নির্ণয় করতে হবে। এবং 20-র B নাম্বার যেটা, এটা ক্রিয়েটিভ কোশ্চিন, B নাম্বারের 20 কোশ্চিনটা এখানে দেওয়া আছে, এখানে এই নাম্বারটা আমি করে দেবো। আর B নাম্বার যেটা ছিল, এইখান থেকে এই 17-এর মতো করতে হবে বি নাম্বার, যে হিস্টোগ্রাম ড্র করে তার মোড নির্ণয় করতে হবে। সরি, বি নাম্বারটা আমরা পূর্বে ক্লাসে যেগুলো করেছিলাম, যে ক্লাস ইন্টারভেল নিয়ে ফ্রিকোয়েন্সি করতে হবে। আর সি নাম্বারটা এই হিস্টোগ্রাম ড্র করতে হবে। বি নাম্বারটা এই ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করতে হবে, আর সি নাম্বারটা হিস্টোগ্রাম ড্র করতে হবে। আর এ নাম্বারটা এখানে বলছে যে হাউ মেনি কাইন্ডস অফ ডাটা আর দেয়ার অ্যান্ড হোয়াট আর দে। আমরা জানি ডাটা 2 প্রকার, তাহলে এখানে 2 প্রকার ডাটাই আছে, প্রাইমারি ডাটা আর সেকেন্ডারি ডাটা। There are 2 kinds of data, primary data and secondary data. তাহলে এই দুইটা হোমওয়ার্ক থাকবে। ওকে, no more today. Thanks.